যে পুরো বিশ্বকে চালাতে হলে ট্রেড ব্যতীত আমরা একটি মুহূর্ত কোনো পুরো বিশ্বকে চিন্তা করতে পারি না। উইদাউট ট্রেড উই ক্যান নট থিঙ্ক ফর আ সিঙ্গেল মোমেন্ট। আপনি যদি এখন মনে করেন যে এক দেশ থেকে আরেক দেশের আদান প্রদান যদি বন্ধ থাকে তাহলে হোয়াট উইল বি দ্য কনসিকুয়েন্স? আমরা কি বেঁচে থাকতে পারবো? তাহলে বলা যায় যে ইন্টারন্যাশনাল ট্রেড মানে ট্রেড কথাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। একদিক থেকে ট্রেডের মাধ্যমে অনেকগুলো বেনিফিট আমরা পাই। আন্তর্জাতিক সম্পর্ক ইন্টারন্যাশনাল ট্রেডের কারণে কিন্তু ভালো থাকে। সো আন্তর্জাতিক বাণিজ্য আইনে দেশগুলোর মধ্যে বাণিজ্য পরিচালনার জন্য উপযুক্ত নিয়ম নীতিমালা কিংবা রীতিনীতি কি হবে কিংবা কেমন রীতিনীতি হওয়া প্রয়োজন সেটাই আসলে ট্রেড ল এর বিষয়বস্তুর মধ্যে অন্তর্ভুক্ত। এটা ব্যক্তিগত খাতের মধ্যে বাণিজ্য হিসেবে আইনি লেখাও ব্যবহৃত হয়। যেমন মনে করেন ব্যক্তিগত খাত বলতে আমি বুঝাতে চাচ্ছি যদি সেটা কোনো ব্যক্তি বিশেষের মধ্যে হয় তবুও কিন্তু সেটা ইন্টারন্যাশনাল ট্রেডের আওতায় পড়তে পারে। এটা একটা স্বাধীন ক্ষেত্র যেখানে সরকার বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হিসেবে বিশ্ব বাণিজ্যের অংশ হয়ে উঠেছে। এটাকে আমরা বলতে পারি যে এটা একটা বিশ্ব বাণিজ্য, অর্থাৎ ইন্টারন্যাশনাল ট্রেড বলতে পুরো বিশ্বে কিভাবে করে বাণিজ্য হবে। আমরা জানি যে এখন আমরা বাণিজ্যের যে ধরনটা দেখি, বাণিজ্যের ধরন কিন্তু ওয়ান্স আপন আ টাইম এরকম ছিল না। ওয়ান্স আপন আ টাইম বাণিজ্য করার জন্য মানুষকে অনেক পরিশ্রম করতে হতো। এখনকার বাণিজ্যের যে ডেলিভারি সেটা করাও আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে। সৃষ্টির লগ্ন থেকে আস্তে আস্তে করে এভাবে করে বাণিজ্যের মাধ্যমে কিন্তু এক্সটেনশন মানে পৃথিবীর এক্সটেনশন হয়েছে, মানে পৃথিবীটা বড় হয়েছে। So international trade law includes appropriate rules and customs for handling trade between countries. এক দেশ থেকে আরেক দেশের মধ্যে বাণিজ্য সম্পন্ন করার জন্য নিয়ম নীতিমালা এবং কাস্টমারি রুলস গুলাকে দেয় হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড। তো ইন্টারন্যাশনাল ট্রেড এর মাধ্যমে আমরা কিছু নিয়ম নীতিমালা এবং কাস্টমারি রুলস রেগুলেশন পাই, যেটার মাধ্যমে একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের সাথে কিভাবে ট্রেড করবে অর্থাৎ কিভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করবে সেই সম্পর্কেই মূলত আমরা ইন্টারন্যাশনাল ট্রেড লতে আমরা জানবো। সো হাউএভার যদি বলি যে ইট ইজ অলসো ইউজড ইন দ্য লিগ্যাল রাইটিং অ্যাজ ট্রেড বিটুইন প্রাইভেট সেক্টরস, আবার প্রাইভেট সেক্টরে যে ট্রেড হয় সেটাও কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য আইনের অন্তর্ভুক্ত হতে পারে। So the branch of law is now an independent field of study as most governments have become part of the whole world and world trade. প্রত্যেকটি রাষ্ট্রের যে সরকার ব্যবস্থা প্রত্যেকটা সরকারই দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ড ট্রেডের সাথে ইনভলভ অ্যাজ আ মেম্বার অফ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। অর্থাৎ এই যে আমরা ইন্টারন্যাশনাল ট্রেড যেটা বলছি কিংবা ট্রেড ল যেটাকে বলছি সেই ট্রেড কিন্তু আমরা একটা অর্গানাইজেশনের মেম্বার, দ্যাট ইজ WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এবং এই প্রাইভেট সেক্টরের ট্রানজাকশনের কথাই বলি কিংবা ডিফারেন্ট কান্ট্রিতে যদি আমরা ট্রেডের কথা বলি তাহলে ইম্পর্টেন্ট পার্টটাই হচ্ছে WTO অ্যাক্টিভিটিস কি কি পালন করে, অর্থাৎ WTO এর মাধ্যমেই তো আসলে আমরা এই ট্রেডের কনসেপ্ট পেয়েছি। সো WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে প্রাইভেট সেক্টরের কথাও বলা হয়েছে। So it's like an important part of the academic works that is under study in many universities across the world. International trade law একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা এখন পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমূহে এই বিষয় সম্পর্কে স্টাডি করা হচ্ছে। সো বিজনেসের ট্রেডের বিষয় বলতে গেলেই আমাদের প্রথমেই WTO এর মেম্বার অর্থাৎ মেম্বার স্টেট হতে হবে, তারপরেই সেভাবেই করে আসলে ট্রেডটা সম্পন্ন হয়। তাহলে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মেম্বার যারা তারা প্রত্যেকেই কি আন্তর্জাতিক বাণিজ্য আইনটাকে মানতে বাধ্য থাকে। সো ওভারভিউ যদি বলি যে ইন্টারন্যাশনাল ট্রেড ল শুড বি ডিস্টিংগুইশড ফ্রম দ্য ব্রডার ফিল্ড অফ ইন্টারন্যাশনাল ইকোনমিক ল। পুরো বিশ্বব্যাপী বাণিজ্য যদি না করা হয় তাহলে অর্থনৈতিক উন্নয়ন কখনোই সম্ভব নয়। বাণিজ্য যত বেশি হবে অর্থনৈতিক উন্নয়ন কিন্তু তত বেশি হবে। একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের সম্পর্ককে বজায় রাখার জন্য
ট্রেড সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। ইন্টারন্যাশনাল ইকোনমিক যে সিস্টেম সেটা পরিবর্তন হয় বিশ্ব বাণিজ্যের মাধ্যমে। তো বিশ্ব বাণিজ্যর কথা যদি আমরা বলি, যে বিশ্ব বাণিজ্য করতে ইন্টারন্যাশনাল ইকোনমিক ল, মানে আন্তর্জাতিক অর্থনৈতিক আইনটাকে সঠিকভাবে মেনটেন করার জন্য যে রুলস রেগুলেশন গুলা, যেগুলো হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মাধ্যমে আসে, সেগুলোকে সঠিকভাবে মেনটেন করা, এবং মনিটারি সিস্টেম, কারেন্সি সিস্টেমের কথাও আসে, কারণ হচ্ছে এক এক দেশের কারেন্সি এক এক রকম, কারো হয়তো রুপি, কারো হয়তো আবার ডলার, কারো আবার ইউরো। সো এখানে মনিটারি যে সিস্টেমটা সেটাকেও একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ধরা হয়, যে কিভাবে করে এটার অর্থনৈতিক লেনদেনটা হবে। এগুলো সবকিছুই কিন্তু ল অফ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের মাধ্যমে আস্তে আস্তে ইন্টারন্যাশনাল ট্রেডে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আমরা দেখতে পাই, এবং পরিবর্ধন আমরা দেখতে পাই। সো বডি অফ রুলস ফর transnational trade in the 21st century derives from medieval commercial laws called lex মার্কেটোরিয়া, অর্থাৎ এইখানে কমার্শিয়াল লটাকে এই ব্যবহার করা হয়েছে অ্যাজ আ লেক্স ম্যারিটিমা, যেহেতু আমরা আসলে এই মেডিয়েভাল কমার্শিয়াল লজ এর মধ্যে আসলে পুরো বিশ্বব্যাপী একটা মার্কেটের কিন্তু একটা সৃষ্টি হয় যখন আমরা ইন্টারন্যাশনাল ট্রেডের কথা বলছি। রেসপেক্টিভলি এই যে দ্য ল ফর মার্চেন্টস অফ ল্যান্ড অথবা দ্য ল ফর মার্চেন্টস অন দ্য সি, দুইটা বিষয় এখানে আমরা দেখব। একটা হচ্ছে ল অফ মার্চেন্ট অন দ্য ল্যান্ড, যখন কোন ল্যান্ডের মধ্যে মানে ভূমি অঞ্চলে যে ব্যবসায় সম্পন্ন হয় সেই ব্যবসায় সম্পর্কিত আইন। অ্যান্ড দ্য ল ফর মার্চেন্ট অন দ্য সি, যখন এই ব্যবসাটা সমুদ্র পথে সম্পন্ন হয়। সো ট্রেড কিন্তু, ট্রেডের কথা যদি আমরা বলি, ইন্টারন্যাশনাল বিজনেস কিংবা ইন্টারন্যাশনাল এই ট্রানজাকশন যদি বলি আমরা, ইন্টারন্যাশনাল ট্রেড, এই ট্রেড কিন্তু বিভিন্ন ভাবেই হয়। তিনটা পথেই হতে পারে, আকাশ পথে হতে পারে, পানি পথে হতে পারে, আবার ভূমি পথেও হতে পারে। সো লেক্স মার্কেটোরিয়া এন্ড লেক্স ম্যারিটিমা এগুলো রেসপেক্টিভলি বলছে যে the law of the merchants on land এবং law for the merchants on the sea, যদি সমুদ্রের মধ্যে ব্যবসা করতে হয় সেটা সমুদ্র অঞ্চলের মধ্যে সেটা কিভাবে করবে, এবং ল্যান্ডে হলে সেটা কিভাবে করবে। এই জেনারেল এগ্রিমেন্ট আমরা একটা এখানে আমরা গ্যাটের একটা এগ্রিমেন্ট করব, যে এগ্রিমেন্টের মধ্যে আমরা দেখব যে মানে কিভাবে করে এই ইন্টারন্যাশনাল ট্রেড কিংবা আন্তর্জাতিক বাণিজ্য সম্পন্ন করার জন্য কিভাবে মাল্টিল্যাটারাল ট্রিটি করা হয়, কিংবা বহুপাক্ষিক চুক্তিগুলা কিভাবে করা হয়। আমরা এটা সম্পর্কে একটা এগ্রিমেন্ট করব, দ্যাট ইজ গ্যাট, GATT, গ্যাট, জেনারেল এগ্রিমেন্ট অন টেরিফস এন্ড ট্রেড। একটা বাণিজ্যর কথা যদি আমরা বলি, বাণিজ্যের মধ্যে কিন্তু অনেকগুলা বিষয় জড়িত, যেমন ইকোনমিক কন্ডিশন জড়িত, সেরকম ভাবেই বাণিজ্যটা কিভাবে হবে, সেটা পানি পথে হবে না ল্যান্ডের পথে হবে, কিংবা সেটা আকাশ পথে হবে, সেই বিষয়টা যেমন গুরুত্বপূর্ণ, সাথে ট্যাক্সের বিষয়টাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। সো ইট ইজ সাচ টাইপ অফ এগ্রিমেন্ট যেখানে আবার আমাদেরকে ট্যারিফস অর্থাৎ ট্রেডের ক্ষেত্রে ট্যাক্স রিলেটেড বিষয়গুলোকে নিয়েও আলোচনা করতে হয়। সো ইন্টারন্যাশনাল ট্রেড ল মেইনলি বেসড অন দ্য থিওরিজ অফ ইকোনমিক লিবারালিজম। আপনি পুরো বিশ্বব্যাপী অর্থনৈতিক একটা মুক্তি, অর্থনৈতিক মুক্তি কিংবা অর্থনৈতিক স্বাধীন চেতা জীবনযাপন করার জন্য আমাদের ইন্টারন্যাশনাল ট্রেড ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সো ট্রেড ব্যতীত আমরা একটা মুহূর্ত চিন্তা করতে পারি না। ইউরোপ এবং ইউনাইটেড স্টেটস 18th সেঞ্চুরিতে একটা ভিগোরাস ইকোনমিক একটা লিবার্টি প্লাস ইকোনমিক একটা লিবারালিজম স্থাপন করতে পেরেছে only because of the international trade. সো ইন্টারন্যাশনাল ট্রেড হচ্ছে এমন একটা বিষয়বস্তু কিংবা এমন কিছু লিগ্যাল রুলস, আন্তর্জাতিক কিছু আইন সমূহ, যেটা বলতে পারি যে এটা লেক্স মার্কেটোরিয়া রেগুলেটিং রিলেশনস ইন ইন্টারন্যাশনাল ট্রেড, ইন্টারন্যাশনাল ট্রেড সম্পর্কিত আসলে রুলস গুলাকে মেইনটেইন করে। সো ইন্টারন্যাশনাল লেজিসলেশন কিংবা আন্তর্জাতিক আইন
অর্থাৎ ইন্টারন্যাশনাল ট্রিটিজ এন্ড অ্যাক্টস অফ ইন্টারন্যাশনাল ইন্টারগভর্নমেন্ট অর্গানাইজেশন রেগুলেটিং রিলেশনস ইন ইন্টারন্যাশনাল ট্রেড। ইন্টারন্যাশনাল ট্রেডটা কিভাবে সম্পন্ন হবে সেই সম্পর্কে ইন্টারন্যাশনাল যে লেজিসলেশন, অর্থাৎ বিভিন্ন রাষ্ট্র, যে রাষ্ট্রীয় যে গভর্নমেন্ট তারা ইন্টারনালি যেই ট্রিটি করে সেই ট্রিটির মাধ্যমেই মূলত এই ইন্টারন্যাশনাল ট্রেডটা করা হয়। সো ল্যান্ড অথবা ভূমিপথে এবং সমুদ্র পথে এই দুই ভাগে কিভাবে করা যায়, এটাকে ন্যারোয়ার সেন্সে এবং ব্রডার সেন্সে কিভাবে আলোচনা করা যায়। যেমন লেক্স মার্কেটোরিয়া যদি বলি, এটা হচ্ছে কিছু লিগ্যাল রুলস যেটা ইন্টারন্যাশনাল ট্রেড বলছে যে টোটালি এটা ইন্ডিপেন্ডেন্ট একটা বিষয় এবং পজিটিভ ল অফ দ্য স্টেট, আইন একটি রাষ্ট্রের একটি পজিটিভ ল বলা যায়, বিং কনসিডার্ড নরমেটিভ। এবং এখানে লেক্স মার্কেটোরিয়া যখন এটা বলছি যে লেক্স মার্কেটোরিয়া বলতে বোঝানো হচ্ছে যখন দি ল ইজ মানে দ্য ল অফ মার্চেন্ট অন দ্য ল্যান্ড, ল্যান্ডে মধ্যে অথবা জমির ভিতরে যখন কোনো ব্যবসা বাণিজ্য হচ্ছে সেই ব্যবসা বাণিজ্যের ধরন কিরকম হবে। তারপরে আমরা যদি বলি যে ইন্টারন্যাশনাল ট্রেড ল এর মূল কথাটাই হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন 1995 সালের WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন টু রেগুলেট ট্রেড, একটা ব্যবসা সম্পন্ন করার জন্য, যেটা এস্টাবলিশড হয়েছে, ইম্পর্টেন্ট ডেভেলপমেন্টের সৃষ্টি করেছে 1995 সালে। সো the purpose and structure of the organization is governed by the agreement establishing the World Trade Organization. World Trade Organization established করে এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মধ্যে যে এগ্রিমেন্টের কথা বলা হয়েছে সেই এগ্রিমেন্ট এবং বিভিন্ন এগ্রিমেন্টের কথা এখানে বলা হয়েছে WTO তে, সেই এগ্রিমেন্ট গুলো মেনটেন করতে হবে। So these are found to separate treaties annexed to Marrakesh Agreement, যেখানে এই WTO এর যদি আমরা স্কোপ গুলা বলি, এটা কখন শুরু হলো 1995 সালে এই অর্গানাইজেশন শুরু হয় এবং এস্টাবলিশড হয়। WTO স্কোপ যদি বলি যে WTO কোন কোন ক্ষেত্রে বিশেষে ব্যবহার করা হয়, এটা আসলে একটা প্রোভাইড আ লিগ্যাল ফ্রেমওয়ার্ক for administration and implement of implementation of agreement. লিখেন WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। খন্দকার অনিক ইসলাম কিছু বলবেন কি? ম্যাম ছোট একটা প্রশ্ন ছিল ম্যাম। জি বলেন। ম্যাম WTO এর অর্গানাইজেশনের যারা মেম্বার এই শুধুমাত্র মানে এই রুলস এন্ড রেগুলেশন তো তারাই মেইনটেইন করবে না ম্যাম? হ্যালো জি হ্যালো হ্যালো জি ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে যারা মেম্বার তারাই এই রুলস গুলোকে ফলো করবে। জি হ্যাঁ, আর যখনই আপনি WTO মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন 1995 সালে এস্টাবলিশ করা হয়েছে। এটার মূল উদ্দেশ্যটা কি? এই যে এই অর্গানাইজেশনটা মূলত কি স্থাপন করবে, যে হাউ টু রেগুলেট ট্রেড ইন্টারন্যাশনালি, কিভাবে ট্রেডটাকে পরিচালনা করা সম্ভব। সো আমরা যদি বলি যে মোস্ট ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট বলতে পারি আমরা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনকে, আমি এগুলা পড়াবো, গ্যাট পড়াবো, মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ইজ দ্য মোস্ট লেটেস্ট organization actually which are giving the set of rules and regulations to regulate trade. এর আগেও কিন্তু ছিল। So what is the purpose
of World Trade Organization, ছোট করে বলছি, আমরা এমনিতে এটা চ্যাপ্টার ওয়াইজ পড়বো। The purpose and structure of this organization actually is to govern by agreement establishing the World Trade Organization. তারা যে এগ্রিমেন্টটা তৈরি করেছে আর যে মেম্বার স্টেট গুলো আছে, সেই মেম্বার স্টেট গুলা কি করবে, তারা কি করবে, যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যে রুলস রেগুলেশন গুলো দিয়ে দিয়েছে, যে সেট অফ রুলসটা দিয়েছে ফর ইন্টারন্যাশনাল ট্রেড, তারা সেইটাকে মেনটেন করবে। সো ইন্টারন্যাশনাল ট্রেডের ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের স্কোপের কথা যদি বলি, এটা স্কোপের মধ্যে এটা প্রথমেই আমরা বলতে পারি ইট প্রোভাইডস আ ফ্রেমওয়ার্ক। এটা একটা আইনগত একটা ফ্রেমওয়ার্কের সৃষ্টি করে ফর অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ইমপ্লিমেন্টেশন অফ এগ্রিমেন্টস। একটা এগ্রিমেন্ট করার জন্য অথবা ইমপ্লিমেন্ট করার জন্য অ্যাডমিনিস্ট্রেশন কি করতে পারে, and forum for further negotiation, এবং পরবর্তীতে যদি কোনো ধরনের নেগোসিয়েশন করতে হয়, নেগোসিয়েশন বলতে যে কোনো ধরনের নেগোসিয়েশনই হতে পারে, সেটা কিভাবে হবে, ট্রেড পলিসি কিভাবে মেনটেন করবে, মেকানিজমটা কি হবে, প্রমোট গ্রেটার কোহেরেন্স অ্যামং মেম্বার্স ইকোনমিক পলিসিস, ইকোনমিক পলিসি কিভাবে মেনটেন করবে। আরো কিছু প্রিন্সিপালস ডব্লিউটিওর আছে, যেমন প্রিন্সিপাল অফ নন ডিসক্রিমিনেশন, কোন রাষ্ট্রের সাথে কোন রাষ্ট্রের ডিসক্রিমিনেশন করা যাবে না, মোস্ট ফেভার্ড ন্যাশনাল ট্রিটমেন্ট অব্লিগেশন এন্ড ন্যাশনাল ট্রিটমেন্ট অব্লিগেশনটাকে মেনটেন করতে হবে, অর্থাৎ দেশীয় যে অব্লিগেশনস গুলা, অর্থাৎ রাষ্ট্রের ভিতরে কিন্তু আইন থাকে, সেই আইনগুলাকে মেনটেন করতে হবে। এখন মনে করেন যে সাউথ আমেরিকা থেকে কিছু প্রোডাক্ট যদি পানিপথে বাংলাদেশে আসে, সো বাংলাদেশে যখন এটা ঢুকে গেল, তখন কিন্তু এটা বাংলাদেশের ন্যাশনাল যে ল আছে সে ল এর অন্তর্ভুক্ত হয়ে গেল, এবং ইট কামস আন্ডার দ্য ন্যাশনাল ট্রিটমেন্ট, মানে বাংলাদেশের টেরিটরিতে ঢুকার সঙ্গে সঙ্গে এটা কিন্তু ন্যাশনাল ট্রিটমেন্ট পাবে। সো মার্কেট এক্সেস এর কথা যদি আমরা বলি, যে এখানে বিভিন্ন টেরিফ রিলেটেড ইস্যুকে নিয়েও আলোচনা করা হয়, যে টেরিফ বলতে আমি বুঝাতে যাচ্ছি যে ট্যাক্স কতটুকু হবে, কিভাবে ট্যাক্স পে করবে সেই সম্পর্কে, এবং ব্যালেন্সিং ট্রেড লিবারালাইজেশন, ট্রেড লিবারালাইজেশনকেও ব্যালেন্স করতে হবে, কারণ হচ্ছে ব্যালেন্স যদি না হয়, অর্থাৎ সোশ্যাল ইন্টারেস্টটাকে যদি ব্যালেন্সিং না করা যায়, তাহলে এক দলের হাতে অনেক বেশি অর্থ, আরেক দলের হাতে অনেক কম অর্থ চলে যাবে, যে কারণে ইন্টারন্যাশনাল ট্রেডের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে ম্যাম আমরা এটা বলতে পারি যে বাইরে থেকে যে সমস্ত যত প্রোডাক্ট বাংলাদেশে ঢুকতেছে বা বাংলাদেশে ঢোকার সাথে সাথে ইম্পোর্ট করার সাথে সাথে যত প্রকার ট্যাক্স বা ভ্যাট ধরা হচ্ছে, এটা ম্যাম ইন্টারন্যাশনাল ট্রেড ল এর সাথেই কম্বিনেশন রেখেই তারপরে বাংলাদেশের সরকার এগুলা করতেছে। ইন্টারন্যাশনাল ট্রেড মানেই হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য আইন, আন্তর্জাতিক বাণিজ্যের সম্পর্কে যেভাবে বলা আছে সেভাবেই আপনার রাষ্ট্রের ভিতরে যে আইন, সেই আইন যখন এই আন্তর্জাতিক আইন থাকার পরেও বলি যদি যে কোনটা বেশি অ্যাপ্লিকেবল, রাষ্ট্রীয় আইন বেশি অ্যাপ্লিকেবল নাকি ইন্টারন্যাশনাল ট্রেড ল বেশি অ্যাপ্লিকেবল, ইন কেস অফ মনে করেন যে যখন টেরিটরির বাহির থেকে ঢোকার আগ পর্যন্ত কিন্তু এটা কি অবশ্যই ইন্টারন্যাশনাল সিস্টেম যেরকম ফলো করবে, আর মানে একটা রাষ্ট্রের ভিতরে ঢুকে যাওয়ার পরে সেই রাষ্ট্রীয় আইনকেও ফলো করতে হবে। সো এটা আসলে একটা ব্যালেন্সিং সিস্টেমের মাধ্যমে চলে, যে যখনই একটা রাষ্ট্রের ভিতরে ঢুকে গেল, অর্থাৎ ন্যাশনাল রেগুলেশনে সে চলে আসতেছে, তো সেই ক্ষেত্রে এগ্রিমেন্টটা কিরকম ছিল, তারপরে হচ্ছে সেই ক্ষেত্রে টেরিফের কি ব্যবস্থা, টেরিফ সম্পর্কে কি বলা আছে, সেই বিষয়গুলো এখানে গুরুত্ব বহন করবে। সো আমরা কোন ধরনের গুডস এর কথা বলতে পারি, যে যেগুলো ট্রেডের অন্তর্ভুক্ত, অবশ্যই কি ধরনের প্রপার্টি হতে হবে, হ্যালো জি ম্যাম, হ্যালো জি লিখছেন আপনারা? ইয়েস ম্যাম। লেখেন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডব্লিউটিও। আচ্ছা, কোন ধরনের গুডস কে ট্রেডের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা কোন ধরনের গুডস কে বলবো আমরা? ইমুভেবল গুডস কি হবে? ইমুভেবল গুডস কে কি ট্রেডের আওতায় নিয়ে আসতে পারবো? জি না ম্যাম, যাবতীয় মুভেবল প্রপার্টি। গুডস কাকে বলে? প্রথম কথা হচ্ছে হোয়াট ইজ পণ্য, গুড। পণ্য
পণ্য, পণ্য বলতেই আপনাকে কি করতে হবে? অবশ্যই কি পণ্য অবশ্যই হলে সেই পণ্যটা মুভেবল কেমন হতে হবে? মুভেবল অবশ্যই প্রপার্টি। মুভেবল প্রপার্টি হতে হবে। তাহলে আমরা ইমুভেবল কোনো প্রপার্টি নিয়ে কোনো কথা কিন্তু বলবো না। সো আমাদের যেটা কথা সেটা হচ্ছে অনলি মুভেবল প্রপার্টি। খন্দকার অনিক ইসলাম, এটা কি আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন যে এটা কি আমাদের এই স্টুডেন্ট? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই বলছি যে গুডস এর কথা আমরা বলছি। সো যখনই আমরা গুডস এর কথা বলবো আমরা বলছি মুভেবল গুডস এর কথা। সো জেনারেল এগ্রিমেন্টের ব্যাপারে আমরা পড়াবো পরবর্তীতে। যেমন জেনারেল এগ্রিমেন্ট অন টেরিফস এন্ড ট্রেড, কোন এগ্রিমেন্ট যখন করা হয় সেক্ষেত্রে টেরিফ কি কত হবে, টেরিফ কি পরিমাণে হবে এবং ট্রেডটা কিভাবে করবে, দ্যাট ইজ হ্যাজ বিন দ্য ব্যাকবোন অফ ইন্টারন্যাশনাল ট্রেড সিন্স 1948। 1948 সাল থেকে আফটার দ্য চার্টার অফ দ্য ইন্টারন্যাশনাল ট্রেড রিলেটেড যে চার্টার করা হয়েছে 1948 সালের পর থেকে হ্যাজ বিন এগ্রিড আপন ইন হাভানা। হ্যালো, জি ম্যাম, হ্যালো। শুনতে পাচ্ছি। জি আচ্ছা, ম্যাম, শোনা জেনারেল যাচ্ছে। এগ্রিমেন্ট অন টেরিফস এন্ড ট্রেড গ্যাট, GATT, এটা একটা এগ্রিমেন্ট। যে এগ্রিমেন্টের ফার্স্টের কথা যদি বলি যে এটা 1948 সালে ইন্টারন্যাশনাল ট্রেড রিলেটেড যে চার্টার করা হয়েছিল, দ্যাট ইজ দ্য চার্টার ফর ইন্টারন্যাশনাল ট্রেড হ্যাড বিন এগ্রিড আপন ইন হাভানা। এই প্রথমে যে এগ্রিমেন্ট কিংবা চার্টারের কথা যদি বলি যে মানে যে ইন্টারন্যাশনাল যে চার্টার করা হয়েছিল এটা 1948 সালে হাভানায় করা হয়েছিল, যেখানে কিছু রুলস রিলেটিং টু আনফেয়ার ট্রেডিং প্র্যাকটিস সম্পর্কে সেখানে কিছু রুলস এর কথা বলা ছিল। যে আনফেয়ার ট্রেডিং প্র্যাকটিস, যেটা আনফেয়ার ট্রেডিং প্র্যাকটিসের মধ্যে মানে আমরা নেগেটিভ অনেক কিছুই দেখতে পাই ট্রেডের মধ্যে, যেমন ডাম্পিং অথবা সাবসিডিজ। সাবসিডিজ বা ডাম্পিং বলতে এরকম যে মানে যে পণ্য আসার কথা না তার চেয়ে অনুন্নত পণ্য, অথবা যে জিনিসটা আসার কথা সেই জিনিসটা যদি না আসে, কিংবা প্রোডাক্ট যদি টাইম মতন ডেলিভারি না হয় ইচ্ছাকৃত ভাবে, এই আনফেয়ার ট্রেডিং প্র্যাকটিসের কথা বলছে। সো মেনি থিংস সিম্পলি ইম্প্যাক্টেড গ্যাট লাইক দ্য উরুগুয়ে রাউন্ড এন্ড নর্থ আমেরিকান ফ্রি ট্রেড। কতগুলা আরো মানে কি বলবো, কতগুলা এগ্রিমেন্ট সম্পর্কে পরবর্তীতে পড়াবো, যেমন গ্যাটের সাথে সাথে আবার উরুগুয়ে রাউন্ড, আবার নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, এরকম কিছু এগ্রিমেন্ট হয়েছে। সো এগুলা পরবর্তীতে আমি আরো বলবো। এখন যদি বলি যে তাহলে ইন্টারন্যাশনাল ট্রেড ল এর মূল প্রিন্সিপালটা কি, মূল কথাটা হচ্ছে যে এখানে একটা ন্যাশনাল ট্রিটমেন্টের একটা বিষয় আছে, যে ন্যাশনাল ট্রিটমেন্ট প্রিন্সিপাল। আমরা জানি যে ইম্পোর্টেড এবং লোকালি প্রডিউসড গুডস যেটা, সেগুলা কিন্তু মানে শুড বি ট্রিটেড ইকুয়ালি। আমার দেশে যখন একটা পাটের ব্যাগ আমাকে হাতে ধরায় দেয়, তখন আমি মনে মনে চিন্তা করি দূর এটা তো পাটের ব্যাগ, এটা তো দেখতে সুন্দর না। আবার যখন একটা সুন্দর রেক্সিনের জকমকা ব্যাগ যখন আমার হাতে দেওয়া হয়, তখন আমি আবার খুশিতে বলি যে এটা তো অনেক সুন্দর। সো আমাদের কিন্তু সবসময় ন্যাশনাল প্রোডাক্টস হচ্ছে ইন্টারন্যাশনাল প্রোডাক্টস যেটা, সেটার প্রতি আগ্রহ অনেক বেশি। কসমেটিক্স এর কথা যদি বলি, যে সেটা যদি আমাদের দেশীয় কসমেটিক্স হয় সেটার উপরে ফেইট কম, কিন্তু যদি সেখানে মেড ইন থাইল্যান্ড লেখা থাকে তাহলে আমাদের ফেইট বেশি। সো এখানে একটা ন্যাশনাল ট্রিটমেন্টের কথা যদি বলি, যে সেখানে ন্যাশনাল ট্রিটমেন্ট প্রিন্সিপালে বলছে যে ইম্পোর্টেড অথবা লোকালি প্রডিউস গুডই হোক না কেন, বাট ইট শুড বি ট্রিটেড ইকুয়ালি। সেটা যেভাবেই সেই পণ্যটা আসুক না কেন, সেটা ন্যাশনাল মানে সবসময় এমন যেন না হয় যে ইন্টারন্যাশনাল যে প্রোডাক্ট সেটার উপরেই মানুষের আগ্রহ বেশি, কিন্তু ন্যাশনাল প্রোডাক্টের উপরে ন্যাশনাল প্রোডাক্টের উপরে সেরকম আগ্রহ নাই। সো এখানে যেটা যেটা হতে পারে যে ন্যাশনাল ট্রিটমেন্ট ফর প্রিন্সিপাল ইটস ইম্পর্টেন্ট, যে যখন কোনো প্রোডাক্ট যখন লোকালি অথবা ইম্পোর্টেড যেভাবে আসুক না কেন, সেটা দুইটাকেই কি ইকুয়ালি নিতে হবে। অ্যাটলিস্ট আফটার দ্য ফরেন গুডস হ্যাভ এন্টার্ড দ্য মার্কেট, মার্কেটে যখন ফরেন গুডস চলে আসবে তারপরেও
গুডস যেগুলা আমাদের দেশীয় পণ্য সেগুলাকে কিন্তু মানে সঠিকভাবে নেয়ার ক্যাপাসিটি থাকতে হবে। The same should apply to foreign and domestic services and to foreign and local trademarks, copyrights and patents. আচ্ছা, তাহলে রিজনলেস কোনো কম্পিটিশন যেন না হয়, এটা কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেডের একটা গুরুত্বপূর্ণ জায়গা। যেন ফরেন মার্কেট থেকে ফরেন জিনিসপত্র আসার পরে ন্যাশনাল জিনিসের যে ট্রিটমেন্ট সেটা যেন কমে না যায়। এমন কিন্তু হতেই পারে যে চায়না থেকে প্রোডাক্ট পাঠানোর পরে দেশীয় প্রোডাক্টের ইউজিং একদম বন্ধ হয়ে গেল, তাহলে ক্ষতি হবে কিনা বলেন? তারপরে আরেকটা হচ্ছে মোস্ট ফেভার্ড নেশন, এমএফএন প্রিন্সিপাল। এটাও আরেকটা প্রিন্সিপাল যেখানে মূলত এই প্রিন্সিপাল এনশিওরস এভরি টাইম ডব্লিউটিও মেম্বার কিংবা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে মেম্বার যারা লোয়ার্স আ ট্রেড ব্যারিয়ার অর ওপেনস আপ আ মার্কেট, it has to do so for the like goods and services from all WTO members. মোস্ট ফেভার্ড নেশন আমাদের একটা জিনিস, দুই তিনটা প্রিন্সিপাল আমরা ইন্টারন্যাশনাল ট্রেডের মধ্যে দেখি। যখনই বাহিরের প্রোডাক্ট আসে আমাদের অভ্যন্তরীণ প্রোডাক্টের চাহিদা কমে যায়। আবার আরেকটা কমন প্রিন্সিপাল আমরা ঝামেলা আরেকটা দেখতে পাই, সেটা হচ্ছে যে একটা রাষ্ট্রের সাথে যখন আরেকটা রাষ্ট্রের সম্পর্ক ভালো থাকে শুধু তারাই ব্যবসায় করে, এতে করে কিন্তু একটা ক্ষতির সম্মুখীন হতে পারে। সো ব্যবসাটা হতে হবে কি চতুর্মুখী, এটা যেন কোনো নির্দিষ্ট রাষ্ট্রের সাথে না হয়। সো মোস্ট ফেভার্ড নেশন প্রিন্সিপাল যেটা, সেখানে বলছে যে মোস্ট ফেভার্ড নেশন প্রিন্সিপাল এনশিওর দ্যাট এভরি টাইম আ WTO মেম্বার lowers a trade barrier or open up a market, it has to do so for the like goods and services from all WTO members without regard of the members' economic size of or level of development। অর্থাৎ যে রাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো শুধু তার সাথেই যেন আদান প্রদান না হয়। এই এমএফএন প্রিন্সিপালটা বলা হচ্ছে যে মোস্ট ফেভার্ড নেশনের সাথেই যেন শুধুমাত্র আদান প্রদান, মানে WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মেম্বার যারা তাদের মধ্যে যেন শুধু যার সাথে সম্পর্ক ভালো তার সাথেই যেন শুধু আদান প্রদান না হয়, সেদিকটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইন্টারন্যাশনাল ট্রেড ল এর প্রিন্সিপালের মধ্যে এই দুটো বিষয় গুরুত্বপূর্ণ। সো ট্রেড অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এটা দিয়ে শেষ করব। ট্রেডের সাথে ইন্টেলেকচুয়াল প্রপার্টির কি সম্পর্ক? আমরা জানি যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলতে বোঝানো হয় বুদ্ধিভিত্তিক সম্পত্তি আইন। তো বুদ্ধিভিত্তিক সম্পত্তির সাথে এই ইন্টারন্যাশনাল ট্রেড ল এর রিলেশন কি? So trade in the World Trade Organization, trade related aspects of intellectual property rights. TRIPS পড়াবো যে trade related aspects of intellectual property rights. ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস রিলেটেড এগ্রিমেন্ট গুলা যখন সিগনেটরি নেশন ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস রিলেটেড কোন ট্রেডের বিষয় আসে, তখন এটা একটা আর্গুমেন্টেটিভ ম্যাটার যে নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে টু এসেনশিয়াল medicines in some nations such as less developed countries. The local economy is not as capable of producing more technical products such as pharmaceuticals. আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল এর ক্ষেত্রে আমরা জানি যে যেগুলা এমন সম্পত্তি আছে যেগুলা বুদ্ধিভিত্তিক সম্পত্তি, সেগুলা এক একজনের কনসেপ্ট কিন্তু এক এক রকম হয়ে থাকে। সো যেটাই হোক না কেন সেটা যেন প্রত্যেকটি রাষ্ট্রের সাথেই মানে ইন্টারনালি একটা রাষ্ট্র যেন আরেকটি রাষ্ট্রের সাথে শুধুমাত্র এমএফএন রিলেশন মেনটেন না করে, তাহলে সবাই সবার সাথে সেটার আদান প্রদান করতে পারে। এটা একটা ইন্টারন্যাশনাল ট্রেডের একটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল। আচ্ছা, আজকে আমি এই পর্যন্তই রাখবো। আর বাকিটুকু আমি একটা শর্টলি শুধু বলে দিব যে কি কি আমি বলেছি এবং কি কি আপনারা পড়ে রাখবেন। প্রথম কথা হলো যে ইন্টারন্যাশনাল ট্রেড ল কাকে বলে? হোয়াট ইজ ইন্টারন্যাশনাল ট্রেড ল?
ইন্টারন্যাশনাল ট্রেড ল পড়ে তারপরে বলবেন যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বলতে আমরা কি বুঝি, ডাব্লিউটিও, এটা তো আমি চ্যাপ্টার ওয়াইজ পড়াবো। অলদো এই অর্গানাইজেশনের মূল কথাগুলো কি কি অথবা মূল কাজগুলো কি কি। ওভারভিউ অফ ইন্টারন্যাশনাল ট্রেড ল, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডাব্লিউটিও পড়বেন, এর প্রিন্সিপাল গুলো পড়বেন। ম্যাম ডাব্লিউটিও কি ফোর্সেবল না মানে ইচ্ছাকৃত আর কি, কোন দেশ মানলে ভালো, না মানলে কিছু করার নেই? কি বলেছেন? অবশ্যই পড়তে পারলেন, অবশ্যই পড়তে পারলেন, এটা মানতে হবে। বলতেছি এটা কি ফোর্সেবল নাকি হচ্ছে প্রাইভেট অবশ্যই ইন্টারন্যাশনাল ল এর ফোর্সেবল, মতো অবশ্যই মানে ফোর্সেবল। আন্তর্জাতিক এটা বাণিজ্যের agreement বাইরে, দ্বারা ওয়ার্ল্ড ট্রেডের বাইরে কোনো দেশ নাই। ফোর্সিবিলিটির দিক থেকে যদি আমরা বলি যে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ট্রেড ল কতটুকু এনফোর্সিবল, এখন যেহেতু ইন্টারন্যাশনাল ল, আমরা জানি যে ইন্টারন্যাশনাল ল এনফোর্স করা ডিফিকাল্ট, বাট অবশ্যই এনফোর্সিবল ইন হুইচ সেন্স, যখন কোনো ডিসপিউট অ্যারাইজ করে তখন ডিসপিউট অ্যারাইজ করে বলতে এমন যদি হয় যে পণ্যের ক্ষয়ক্ষতি হয়ে গেল, তখন ইন্টারন্যাশনাল ট্রেডের আওতায় আসে। তবে অবশ্যই ন্যাশনাল ল যেটা, সেটাকে কখনোই উপেক্ষা করা যাবে না। ন্যাশনাল ল কে সাথে রেখেই ইন্টারন্যাশনাল ল গুলা সাধারণত পরিচালিত হয়। সো ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে আপনি শুধুমাত্র ইন্টারন্যাশনাল ল কেই ফোকাস অন করবেন তা কিন্তু সম্ভব না, অবশ্যই দেশীয় আইনটাকেও কিন্তু ফোকাস করতে হবে। আচ্ছা, গুডস এর সংজ্ঞা পড়বেন, গুডস কাকে বলে? বুঝি নাই কথাটা ম্যাম। গুডস, GOODS, গুডস গুডস কাকে বলে? সেল অফ গুডস এর, সেল অফ গুডস অ্যাক্টের মধ্যে পণ্যের সংজ্ঞা পাওয়া যাবে। সেল অফ গুডস অ্যাক্ট এর মধ্যে গুডস এর সংজ্ঞা পাওয়া যাবে। and GATT, গ্যাটটা একটু পড়বেন। ম্যাডাম কোন বই ফলো করবো কিনা স্পেসিফিক? না, বই ফলো করার দরকার নাই, ফলো করবেন, অনলাইন থেকে পড়বেন। আর যদি বই ফলো করতে চান তাহলে বই রেফারেন্স দিতে পারবো, তবে অনলাইন থেকে এগুলা কালেক্ট করে নেওয়াই ভালো হবে। আজকে এই পর্যন্তই। রমজানের মধ্যে এবং এই শেষ সময়টা খুবই লাগে, খারাপই লাগছে আসলে। আর আমরা যেহেতু আজকে প্রথম শুরু করলাম, তো যেই কথাগুলো বললাম এইটুকু পর্যন্তই আজকে দেখেন। ইয়েস ম্যাম। আর কারো কোনো কথা আছে? মমিনুল, আপনি কোথায়? আমি জাহাজে। শিপে আছে না? জি ম্যাম। ইন্টার বাংলাদেশ তো না? আপনার মিউট ওপেন করেন, আপনার কথা শুনতে পাচ্ছি না। নেভিতে আছেন, নেভিতে। হ্যাঁ, উনি বাংলাদেশ নেভাল ফোর্সে আছেন। পতেঙ্গাতে আছেন ম্যাম। পতেঙ্গাতে আছেন? জি ম্যাম। শিপে থাকতে হয় না আপনাদের? হ্যাঁ, শিপেই আছেন ম্যাম, শিপেই আছে। যাক, আলহামদুলিল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই রাখি, নেক্সট ক্লাসে কন্টিনিউ করব ইনশাআল্লাহ। ঠিক আছে ম্যাডাম। আর কারো কোনো কথা আছে কিনা? তাহলে কি কি দেখবেন আমি আরেকবার বলে দিই। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, WTO, GATT, GATT, জেনারেল এগ্রিমেন্ট অন টেরিফস এন্ড ট্রেড, এই দুইটা জিনিস নামাই ফেলবেন অনলাইন থেকে, ঠিক আছে? তারপরে পড়বেন হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, সরি, ইন্টারন্যাশনাল ট্রেড ল বলতে কি, ইন্টারন্যাশনাল ট্রেডের পারপাসটা কি, আর মানে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল দিক থেকে ইন্টারন্যাশনাল ট্রেড ল হাউ মাচ এনফোর্সিবল, এই জিনিসগুলো দেখলেই হবে। তারপর গুডস বলছেন ম্যাম, পণ্য। গুডস কাকে বলে? গুডস বলতে আমরা কি বুঝি? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই রাখছি, ঠিক আছে? ভালো থাকেন আপনারা। জি ম্যাম। আসসালামু আসসালামু আলাইকুম ম্যাম। আলাইকুম।